হ্যালো এসএসসি 26 ব্যাচ, তোমার জন্য বা তোমাদের জন্য কেমিস্ট্রি জার্নিকে একটু সহজ করার জন্য নিয়ে আসছি কেমিস্ট্রি সাজেশন। অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রে কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিকের থেকে কোশ্চেন আসতে পারে, এইটা এক নজরে দেখাই দেওয়ার জন্যই আজকের এই ক্লাস। আমি খুব বেশি সময় নিব না, মোটামুটি আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব। এবং তোমরা আজকের এই ক্লাস দেখার পরে বুঝতে পারবা যে তোমাদের কোন কোন টপিক করতে হবে, কোন কোন টপিক পড়তে হবে এবং কোনটুকু করে গেলে তোমরা শিওর কোশ্চেন পাবা, তোমরা শিওর পরীক্ষা হলে কোশ্চেন পাবা এবং অ্যান্সার করতে পারবা। শুরু করি প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখন এখানের থেকে কী আসে দেখো, এটা কিন্তু শর্টে ছিল না, গত বছর পর্যন্ত এখানের থেকে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু ইনশাআল্লাহ এবার যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা, এই অধ্যায়তে একটা কোশ্চেন মিনিমাম আশা করতেছি, একটা কোশ্চেন তোমাদের আসতে পারে। অর্থাৎ এখান থেকে একটা সিকিউ অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা আছে, ধরে রাখতে পারো যে একটা সিকিউ এখান থেকে আসবে। এখন এইখানে যে সিকিউগুলো আসবে এটা কিন্তু মোটামুটি বলে দেওয়া যায় যে কোন জায়গা থেকে আসবে। যেমন প্রথম অধ্যায়ের যে সিকিউগুলো আসে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে রাসায়নিক পদার্থের সংরক্ষণ, স্বাস্থ্য ও পরিবেশের উপর প্রভাব। অর্থাৎ রাসায়নিক বস্তু যেগুলো আছে যেমন সালফিউরিক অ্যাসিড, গাঢ় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে 5টা রাসায়নিক আছে, এই রাসায়নিকগুলো কিভাবে সংরক্ষণ করবা এবং স্বাস্থ্য এবং পরিবেশের উপর এর কি ক্ষতিকর প্রভাব আছে, এইগুলো তোমাদের সিকিউতে আসতে পারে, গ অথবা ঘ নম্বরে আসতে পারে এটা। এবং এর কিন্তু অ্যান্সারটা বইতে আছে, তোমরা দেখবা তোমাদের বইয়ের ছক, হাজারিন আখসারের বইয়ের ছক 1.7, এই যে ছক 1.7 এইখানে তোমাদের এটা ডিরেক্টলি দেওয়া আছে। এটা গেলে হচ্ছে প্রথম টপিক, যে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্য এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব এবং সংরক্ষণ কৌশল, এটুখানে জানলে হচ্ছে। এইবার 2 নম্বরে আসতে পারে হচ্ছে তুমি কিভাবে নির্দিষ্ট ঘনমাত্রার নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করবে, হিসাব সহ লেখো। অর্থাৎ তুমি কিভাবে একটা দ্রবণ তৈরি করবা তার ধাপগুলো এখানে লিখতে বলছে। এখন বলো, দ্রবণ তৈরি করতে হলে কি লাগে? দ্রবণ তৈরি করতে হলে সেখানে আমার একটা দ্রব্য লাগে, আর পাশাপাশি হচ্ছে সেখানে দ্রাবক লাগে। এখন ভাই দ্রাবক নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই। কেন ঝামেলা নেই? দ্রাবক মানে হচ্ছে পানি, তুমি এখানে পানি যোগ করবা, কিন্তু কি পরিমাণ দ্রব্য যোগ করবা এটা কিন্তু হিসাব করে বের করতে হবে। এর হিসাব হচ্ছে W=SVM/1000। যখন বলে দেবে তুমি নির্দিষ্ট ঘনমাত্রার, সাপোজ এখানে ঘনমাত্রা বলছে 0.5 মোলার, তাহলে এখানে ঘনমাত্রার মান দেওয়া আছে, এসের মান দেওয়া আছে, নির্দিষ্ট আয়তনের সাপোজ বলছে 250 ml, মানে কোশ্চেনটা এরকম হইতে পারে, তুমি কিভাবে 0.5 মোলার 250 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করবা, বা তুমি কিভাবে 0.5 মোলার 250 ml সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ তৈরি করবে, মানে একটা দ্রবণের নাম দিয়ে দেবে আর কি, এমন টাইপের কোশ্চেন আসতে পারে। তখন তোমার প্রথম কাজই হচ্ছে কি পরিমাণ দ্রব্য লাগবে তোমার এটা বের করে ফেলতে হবে। এটা বের করার জন্য W=SVM/1000 এই সূত্রে অ্যাপ্লাই করবা, যেখানে এস মানে ঘনমাত্রা, এই যে এখানে যে 0.5 পাইলাম, এই 0.5 এটা হচ্ছে এস, তারপরে তোমার ভি মানে হচ্ছে আয়তন, এটা এমএলএই রাখবা, যেহেতু 1000তে ভাগ করছো, যেহেতু আমরা এখানে 1000তে ভাগ করছি, এটা কিন্তু SVM/1000, এটা 100 হলে ভুল লিখছি আমি, SVM/1000 এটা হলো সূত্র। এই যে SVM/1000, এই SVM/1000 এই সূত্রের মধ্যে তুমি মানটা ইনপুট দিয়ে দিবা। কোন কোন মান ইনপুট দিবা? এস মানে ঘনমাত্রা 0.5, ভি মানে আয়তন 250 ml, আর এম আণবিক ভর। সোডিয়াম ক্লোরাইড বললে সোডিয়ামের ভর 23, এটা আমরা জানি। এই যে সোডিয়াম এর ভর 23, ক্লোরিন এর ভর হচ্ছে 35.5, যোগ করে মোট 58.5, এটা হচ্ছে আণবিক ভর এম। তুমি এটা বসালেই কিন্তু দ্রব্যের ভর ডব্লিউ এর মানটা পেয়ে যাবে। এখন ভাই পেয়ে তো গেছি, কিন্তু দ্রবণ তৈরি করব কীভাবে, স্টেপ লিখতে হবে। তুমি এমন করে লিখবা, প্রথমে একটি বিকার নিই, বিকারে যে পরিমাণ ভর অর্থাৎ যত গ্রাম ডব্লিউ এখান থেকে বেরোইছে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড গুঁড়া নিই। তাহলে 1 নম্বরের স্টেপ, একটা বিকার নিই, ওই বিকারে নিক্তির সাহায্যে মেপে যে কয় গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে ওই কয় গ্রাম সোডিয়াম ক্লোরাইড গুঁড়া নিয়ে নিই, তার মধ্যে সামান্য পরিমাণ পানি যোগ করি এবং এটা গ্লাস রডের সাহায্যে ভালো করে নেড়ে ওটাকে মিশাই।
মিক্স করি। এরপরে ওই দ্রবণের মধ্যে পানি যোগ করে বিকারের যে 250 ml মার্ক আছে ওই 250 ml দাগ পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করে আরেকবার মিশিয়ে ফেলি। এভাবেই তৈরি হয়ে যাবে নির্দিষ্ট ঘনমাত্রার নির্দিষ্ট আয়তনের দ্রবণ। বুঝতে পারছো? এইটা মোটামুটি লিখতে পারলেই হয়ে যাচ্ছে। এবার মনে করো খ নাম্বার 2 মার্কের জন্য আসতে পারে হচ্ছে এইটা। নর্মালি এটা ঘ নাম্বারে আসে না, এটা আসে হচ্ছে খ, অনুধাবনে আসে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ আর কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ, এটা কিন্তু এখানে বলে এবং কেন, কারণ সব ব্যাখ্যা করতে বলে। যেরকম মনে করো যে যৌগগুলোর মধ্যে সি আছে, নট কার্বন, এটা কিন্তু সি, যেগুলোর মধ্যে সি আছে সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ। যেগুলোর মধ্যে সি নেই, মানে লেটার অ্যালফাবেট সি নেই, ওইটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ। যেরকম মনে করো যে সোডিয়াম কার্বনেট, ভাবো Na2CO3, এখানে কি আছে? সি আছে। যেহেতু তোমার এখানে সি আছে, এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ। তারপরে মনে করো যে অক্সালিক অ্যাসিড, এগুলো কিন্তু কমন, বুঝছো? এগুলো পড়ে গেলেই তোমার পরীক্ষা হলে পড়ে যাবে। সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড H2C2O4। তারপরে মনে করো যে এমন টাইপের যেখানে তোমার সি থাকবে, সেগুলো সবগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনগুলো? যেখানে কোনো সি নেই। সেরকম হতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ভাবো KMnO4। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে সি আছে, এখানে কিন্তু সি নেই, এর ফলে কিন্তু এটা তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ, প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ হবে না। এখন কথা হচ্ছে ভাই এইগুলো বলতে কি বোঝায়? ও একটা ব্যতিক্রম আছে এখানে। কি ব্যতিক্রম আছে? ব্যতিক্রমটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে ব্যতিক্রম। এখানে কিন্তু সি আছে, হিসাব মতো কি এর প্রাইমারি স্ট্যান্ডার্ড হওয়ার কথা, কিন্তু HCl হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ, এটা হচ্ছে ব্যতিক্রম। সকল সিযুক্ত যৌগ প্রাইমারি স্ট্যান্ডার্ড, একটা বাদে, সেটা হচ্ছে HCl। HCl একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট MCQ এর জন্য। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ? HCl। মনে হতে পারে ভাই কার্বন তো আছে, সি তো আছে, কিন্তু না ভাই, ব্যতিক্রম এটা। সকল যৌগের মধ্যে সি হলে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সি না হলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ব্যতিক্রম একটা HCl, সি থাকলেও এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ বলতে কী বোঝাই আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ বলতে কী বোঝাই। এখন দেখো, যেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ আছে এগুলোকে বলতে পারো বিশুদ্ধ যৌগ। এক কথায় বলতে পারলে এগুলো বিশুদ্ধ যৌগ। 4টা বৈশিষ্ট্য আছে, 4টার সাহায্যে বুঝতে পারি যে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। কী কী বৈশিষ্ট্য? যেগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় প্রাইমারি স্ট্যান্ডার্ড, যেগুলো বায়ুর সঙ্গে বিক্রিয়া করে না প্রাইমারি স্ট্যান্ডার্ড, যেগুলোর ভর নিক্তির সাহায্যে মাপা যায় এবং নিক্তির কোনো ক্ষয় করে না, ওইটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, এবং যেগুলোর ঘনমাত্রা অনেক দিন একই থাকে, পরিবর্তন হয় না, ওইটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড। তাহলে যেগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, বায়ুর সাথে বিক্রিয়া করে, নিক্তির ক্ষয় করে, ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যৌগ। আচ্ছা, আমি অন্যগুলো এমন করে বলবো না, যেহেতু প্রথম অধ্যায় তোমরা খুব একটা করোনি বা অনেকেরই অর্থ করা থাকে না, এর জন্য হচ্ছে আমি এগুলো একটু বলে দিলাম অ্যান্সারগুলো। তাহলে প্রথম অধ্যায়তে কোনটা কোনটা পড়বে একবার বলি। রাসায়নিক পদার্থের সংরক্ষণ ও পরিবেশের উপর প্রভাব, এই পাঁচটা পড়লেই হবে। এবং তুমি কিভাবে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করবা, এটা এখান থেকে পড়বা। তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড যৌগ কোনটা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনটা, এটা এখান থেকে দেখবা। ওকে, এটা দেখবো হচ্ছে খ।